এলিজাবেথ কোনো ফোনিতা করলো না, ছোটের কোণে ছায়া রেখে বলে উঠল, সম্পত্তি। সম্পত্তি? হ্যাঁ, ইতালির সকল সম্পত্তি আমার চাই। রিচার্ড হেসে ফেলল, মাথা নাড়ি বলল, আমি আছি, এটাই তো সব তোমার। এলিজাবেথ ঘুরে রিচার্ডের গলায় হাত ছড়িয়ে ধরল, বাচ্চাদের মতো ঠোঁট ফোলালো। খুব কি বেশি কিছু চেয়ে ফেলেছিস আমি? রিচার্ড জানে এই মিষ্টতার ভিতরে লুকিয়ে আছে এলিজাবেথের ছল, তার কৌশল। তবুও আজ সকালটা নরম, সেই কোমলতাতেই সায় দিল সে। সকাল সকাল বইয়ের এত আবেদনময় রূপ দেখার পর কি না করা যায়? মাথা নাড়ি বলল, একদমই না। এলিজাবেথ সঙ্গে সঙ্গে শাড়ির কুঞ্জলি থেকে বের করে একটি দলিল বলে দিল। তবে সাইন করুন। রিচার্ড কিছু না বলে দলিল হাতে নিল, চুপচাপ সই করে দিল। শুরু হয়ে গেল এক নতুন খেলার, এক নতুন ধ্বংসের অদৃশ্য দিন পৌঁছে। রিচার্ডের দেওয়া ঠিকানায় পৌঁছায় লুকাস। কাল রাতে থেকে সে কোথায় যেন ছিল, কারোর ফোন ধরেনি, ম্যানশনও ফেরেনি। ন্যাসো অসংখ্যবার কল করেছিল, তবে কোনো সাড়া মেলেনি। অথচ রিচার্ড একবার ফোন করতে রিসিভ করে। রিচার্ড তাকে একটি জায়গার ঠিকানা পাঠায়, আর সময় মতো সেখানেই হাজির হয় লুকাস। ঘরের ভেতর গম্ভীর পরিবেশ, রিচার্ড অভিব্যক্তি শক্ত কাজ। পাশে বিয়ান ও ন্যাস। বিয়ান ল্যাপটপে কাজ কিছু করেছে, রিচার্ড ঝুঁকে দেখছিল স্ক্রিন। লুকাসের উপস্থিতি টের পেয়ে সোজা হয় রিচার্ড। এক দৃষ্টিতে তাকে সরাসরি জিজ্ঞেস করেন, আমার উপর রাগ? চিরসেনা ছটফটে লুকাস, আজ মুখে কিছু না বলে মাথা নাড়ে। রিচার্ড আবারও বলল, অভিমান? আবারও মাথা নাড়ে লুকাস, দৃষ্টি নিচু, কণ্ঠ নিস্তব্ধ। হঠাৎ রিচার্ড তাকে এমনভাবে ডাকে যেভাবে বহুবার ডেকেছে বস হিসাবে, ঠিক যেভাবে এত জীবন ডেকে এসেছে। লোকা? চমকে মাথা তোলে লুকাস, দেখলো রিচার্ড দু হাত বাড়িয়ে রেখেছে তার দিকে। মুহূর্তেই গলে যায় সমস্ত রাগ, অব্যক্ত অভিমান। ছুট্টি গিয়ে জড়িয়ে ধরে রিচার্ডকে। রিচার্ড আলতো করে লুকাসের পিঠে চাপড়ে বলল, I was out of my control, bro. It's okay, boss. ন্যাসো এগিয়ে এসে অংশ নেয়। তিনজন একে অপরকে জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ। পাশে বসে থাকা বিয়ান তাকিয়ে থাকেন তাদের দিকে, মুখে এক প্রশান্ত অমায়িক হাসি। তিনজনই মুখোমুখি বসে আছে। হঠাৎ রিচার্ড লুকাসের দিকে তাকে জিজ্ঞেস করলো, বিয়ে করতে চাচ্ছ? লুকাস তড়িঘড়ি করে মাথা নাড়ল, স্পষ্ট এক উত্তেজনা তার চোখে মুখে। রিচার্ড পকেট থেকে একটা টিকিট বের করে লুকাসের দিকে বাড়িয়ে দেয়। লুকাস লুফে নেয় সেটি, চেহারে খুশির ছলকানে। কিন্তু সেটি স্থায়ী হয় না বেশিক্ষণ। যখন চোখে পড়ে গন্তব্য রাশিয়া, রিচার্ড গম্ভীর কণ্ঠে বলে, জাস্ট ফিনিশ অল অফ দেম। মিশনে সাকসেস করে ফিরে আসো, একসাথে আবার তিনজন বিয়ে করব। লুকাসের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। ভেবেছিল কি হলো আর কি, কিন্তু আদেশ সে আদেশ। রিচার্ড চোখ নামিয়ে নেয় আর বলে, একটু পরেই ফ্লাইট, বেরিয়ে পড়ো এখনই। লুকাস থমথমে মুখে উঠে দাঁড়ায়, দরজার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই ন্যাসোর ফোনে প্লে হতে থাকে একটা নিউজ, ইতালিয়ান ভাষায়। ব্রেকিং নিউজ, ভিনসেনজো ক্যাসানোর হঠাৎ মৃত্যুতে তার সব স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক রিচার্ড কায়ানাত সম্পূর্ণ সম্পত্তি অনাথ আশ্রমের নামে দান করেছেন। তিনি জানান তিনি আর ইতালি ফিরবেন না, বাংলাদেশে স্থায়ী হয়েছেন। লুকাস তরাক পেছনে ফিরে তাকায়। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে তখন অগ্নুপাত জমে উঠেছে। পাশে বসে থাকা ন্যাসো সিটিয়ে গেছে। রিচার্ডের বিস্ফোরণের ভয়ে গুটিয়ে আছে, কিন্তু লুকাসের ভেতরে এক আশ্চর্য শান্তি। ছোট্ট ছোট্ট পায়ে বেরিয়ে যায় সে দরজা পেরিয়ে। আপন মনেই বলে উঠছে, এত খুশি আমি জীবনেও হইনি। হঠাৎ অতর্কিত আক্রমণে চমকে ওঠে এলিজাবেথ। কবজিতে দানবীয় পাথরের ন্যায় শক্ত হাতের চাপে চঞ্চনে ব্যথা, অশ্রুসিক্ত হয় দুই নয়ন। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে জমে উঠেছে এক আগ্নেয়গিরি গর্জন। উগ্রতা ছাপিয়ে তা ভেঙে পড়ল এক হিংস্র পশুর মতন, গলা ছাজিয়ে উঠল, হাউ ডেয়ার ইউ! কি করেছো তুমি? এলিজাবেথ ব্যথায় চূর্ণ হয়, তবুও ছোটে অটল এক দৃঢ়তা। যা করেছি বেশ করেছি। রিচার্ডের দেহ থমকে যায় এক মুহূর্ত। সঙ্গে সঙ্গে সে তার চিরচেনা পৈশাচিক রূপে ফিরে গিয়ে এলিজাবেথকে ঘুরিয়ে হাত মুচড়ে ধরে চিৎকার করে ওঠে। রেড! চোখের কোণে জলের রেখা, তবুও এলিজাবেথের ঠোঁটে এক নির্মম হাসি। আই নো ইটস হার্ট টু লুজ হাজব্যান্ড।
পরিস্থিতি ভরাডুবির দিকে এগোতে নাসো দৌড়ে এসে এলিজাবেথের দিকে যেতে থাকা ইবরাজকে টেনে এনে রুমে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধই করে দেয়। সে এগোতে চায় রিচার্ডের দিকে, কিন্তু রিচার্ড হাত তুলে থামিয়ে দেয়। চোহাল চেপে গলাটা ভারী করে বলে ওঠে, হাজব্যান্ড ওয়াইফের ম্যাটারে না এসে নিজের শাশুড়ির রুহের মাগফিরাত কামনা করো। মহিলা সম্ভবত আর বাঁচতে চাইছে না। নতমুখে দাঁড়িয়ে যায় নাসা। রিচার্ড সিসিটিভির ফুটেজে সবিতা বেগমের সকল কর্মকাণ্ড দেখেছে। রিচার্ড এবার এলিজাবেথের কানের কাছে মুখ কিনে ঠান্ডা হাসি হেসে বলা, তুখোর জ্ঞানী লোকের বউ জ্ঞানী হবে এইটা ঠিক, কিন্তু স্বামীর সাথে পাল্লা দিয়ে নয়। তুমি এখনো সেই চালাক হতে পারোনি রেড। এলিজাবেথ চমকে ওঠে। রিচার্ড হাসতে হাসতে যোগ করে, সামান্য কিছু সম্পত্তি অনাথ আশ্রমে দান করে ভাবলে রিচার্ড কায়নাতকে পথে বসিয়ে দেবে? ওহ রেড, কাম অন, ওটা তো শুধু ট্যাক্স ফাইলের একটা লাইন। আর তুমি ভাবলে সত্যি সত্যি রিচার্ড কায়নাতকে ধ্বংস করে ফেলবে? তুমি তো এখনো জানো না আমার সম্পত্তি কোথায় শুরু হয়, কোথায় শেষ। ইউরোপের বুকে আমার নামে থাকা ভিলা থেকে শুরু করে এশিয়ার শেয়ার মার্কেটে যে নাম ঘুরে বেড়ায় সব তুমি মিস করেছো। আমার টাকা হংকংয়ের স্টকে নিঃশব্দে ওঠে, সুইজারল্যান্ডের কাছে প্রতিফলিত হয়, আর নিউ ইয়র্কে রাতের ট্রেডিংয়ে লাভ বাড়ায়। সত্যি বলছি রেড, তুমি একা বসে হিসেব করতে পারবে না, কারণ আমার অ্যাসেট গোনার জন্য অ্যাকাউন্টেন্টরা সফটওয়্যার আপডেট করে। তুমি ভাবো আমি হেরে গেছি? না, আমি শুধু উৎসুক হয়ে দেখছিলাম একটা মুরগির ছানার মতো তুমি কিভাবে দাবার বোর্ডে রাজাকে শিকার করতে যাচ্ছ। আর বোকা, তুমি ভাবলে কিছু দান খয়রাত করে আমাকে কোণঠাসা করবে? তুমি তো জানোই না আমি কখনোই ক্যাশে খেলি না, আমি খেলি ইনফ্লুয়েন্সে। ব্যাংক, শেয়ার, প্রপার্টি এসব তো শুধু কাগজে থাকে। আমার নাম থাকে ট্রাস্টে, ফাউন্ডেশনে, ছদ্মনামে। আমি যখন নিঃশ্বাস নেই তখন এক একটা কোম্পানির শেয়ার ওঠে। আমি চোখ বন্ধ করলেই কারেন্সির মান পড়ে যায়। তুমি ভাবছো রিচার্ড কায়নাতের ক্ষয় শুরু হয়েছে? না রেড, এখনও তো সূর্য ডোবে না, কারণ আমার ছায়া পৃথিবীর ওপর ছড়িয়ে আছে। আর তুমি একটা অগোছালো আবেগের মানুষ, হাতে একটু দয়া নিয়ে এসেছো যুদ্ধ করতে। আমি হিম, আমার দয়া বরফ হয়ে কেটে গেলে শিরা। তুমি হেরে যাবে রেড, কারণ আমি খেলে যাই আর প্রতিপক্ষ বোঝে না কখন সে গেমের অংশ হয়ে গেছে। আমি বাঁচতে দেই, কারণ মারাটা খুব তুচ্ছ কাজ। রিচার্ড এলিজাবেথকে ছেড়ে দেয়। হাতের মোচড় দেওয়া জায়গাটা ইতিমধ্যে নীল হয়ে গেছে। এলিজাবেথ ভেজা চোখে রিচার্ডের দিকে তাকায়। রিচার্ড আবার কানে মুখ এনে ফিসফিস করে বলে, সাময়িকের জন্য হেসে নাও। ভাবো রিচার্ড কায়নাত হেরে গেছে, ভাবো আমি ফুরিয়ে গেছি, নিঃশেষ, নিঃস্ব। অথচ এখনও যা আছে আমার, তা দিয়ে যা গেছে তা আমি প্রতিদিন দুবেলা কিনে নিতে পারি, চুপচাপ, হিসেব না করে, দয়া না দেখিয়ে। তুমি হয়তো ভালোবাসায় খেলতে এসেছিলে রেড, আর আমি প্রতিপক্ষ তৈরি করি শুধু চোখে তাকিয়ে। মাই ফাকিং ডার্ক রেড, তুমি এখনও বুঝতে পারোনি আমি হারি না, আমি শুধু খেলা পাল্টাই। এলিজাবেথ ছলছলে চোখে তাকিয়ে থাকে রিচার্ডের দিকে। যে মানুষটা কাল অবধি ছিল নিখাত কোমলতার প্রতিমূর্তি, আজ তার চোখে মুখে হিংস্রতা, কণ্ঠের ছাঁচ আর বিষ। রিচার্ড ঠোঁটের কোণে একটুখানি বাঁকা হাসি ছুড়ে হঠাৎ এক ভৌতিক সুরে গলা নামিয়ে বলল, মেক মি ইয়োর অ্যাফ্রোডিট, মেক মি ইয়োর ওয়ান অ্যান্ড অনলি, বাট ডোন্ট মেক মি ইয়োর এনিমি, ইয়োর এনিমি, ইয়োর এনিমি। I repeat, wifey, don't make me your enemy. If I burn the whole world for you, I can burn you too. শেষের কথাগুলো রিচার্ড উচ্চারণ করলো ক্ষোভে চিবিয়ে চিবিয়ে, যেন প্রতিটি শব্দই শাস্তি লিখে দিচ্ছে। নাসা ছিল নীরব এক দর্শক হয়ে দাঁড়িয়ে রইল দুজনের মাঝখানে। এলিজাবেথের ঠোঁট কেঁপে উঠেছে বারবার, শব্দরা যেন গলায় জমাট বেঁধে আসছে। তবুও সে চেষ্টা করলো কণ্ঠের ফাঁক দিয়ে একটা কিছু বের করতে। আমি তো আপনার কথা শেষ হওয়ার আগে রিচার্ড হাত তুলে থামিয়ে দিল। কংক্রিট মিক্সারের মতো গর্জন করে বলল, ফাক, জাস্ট ফাক অফ রেড। তোমার ওসব ভালোর জন্য রিচার্ড কায়নাত জানে কিসে তার ভালো হয়। আমি আলগা পিরিত দেখাতে পারি না, সহ্য করতে পারি না, এজন্যই কারোর সাথেই জমে না আমার। দেখো না আমাদের সম্পর্কটাই এর প্রমাণ। একটু থেমে আবারও বলল, পুরুষ মানুষ সফল হয় পোশাক
নোংরা করে মাঠে ঘামে ধুলোয় রক্তে। আর তোমরা তোমরা নারী জাত, তোমরা শুধু ধ্বংস করতে জানো, ভালোবাসার ছলে, চোখের জলে, স্পর্শের ছুরিতে। তাই মর্ম বুঝবে না রেড, বোঝার আগে শেষ করে দাও। চুপ করে গেল চারিদিক। শব্দটা যেন হঠাৎই ব্যর্থ হয়ে যায় এই দুই হৃদয়ের ধ্বংসযজ্ঞের সামনে। রিচার্ড মোটেও রেগে নেই, তবু অভিনয়ের সূক্ষ্মতার দিক থেকে সে এক দক্ষ কারিগর। বউ তার সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাই এখন লাগাম টানার সময়, সঠিক সময়। রিচার্ডের প্রতিটি বাক্য যেন সুচল তীর, যা সোজা গিয়ে বিচ্ছে এলিজাবেথের ভাঙাচোরার হৃদয়ে। আপনি আমাকে এভাবে বলতে পারলেন? বলে হাতের পিঠ দিয়ে দু চোখের জল মুছে নেয় এলিজাবেথ। অতঃপর কম্পিত ছোট নাড়িয়ে কোনো রকমে বলল, আচ্ছা সরি, আর কখনো আপনার জীবনে হস্তক্ষেপ করব না। রিচার্ড আচমকা ধমকে উঠে শাট আপ রেড, ইউ আর মাই ওয়াইফ। রিচার্ড কায়নাতের ওয়াইফ তুমি। তোমার ভুল, ওগুলো আমার চামড়ার নিচে সেলাই করা আছে। ভুল করেছো, আবার করবে, বারবার করবে, কারণ তোমার ভুল আমার অভ্যাস হয়ে গেছে। আমি চাই না কোনোদিন তোমার মুখে সরি শব্দটা শুনতে, বুঝেছো? তোমার ক্ষমা আমার ক্ষত চিহ্নে প্যাচ লাগায় না, তাই নেক্সট টাইম যেন না শুনি। বলে। এলিজাবেথ চুপ করে থাকে, নাক টেনে নেয় শুধু, তবুও কোনো উত্তর দেয় না। রিচার্ডের বুকের ভেতরে একটু অনুতাপ খচখচ করে উঠলেও সে প্রকাশ করলো না তা। গভীর গলায় জানতে চাইল, কে হেল্প করেছে তোমাকে? নাসা তখনও দাড়ি মিটিমিটি হাসছিল, তবে সে হাসির স্থায়ী ছিল স্বল্প। যখন এলিজাবেথ ধীরে বলে উঠল, ন্যাশো। আজকে উঠলে ন্যাসা বুকের মধ্যে হিমে ছুঁয়ে যায়। রিচার্ডের সন্দেহই সত্যি, এই কাজ এলিজাবেথের একার পক্ষে সম্ভব ছিল না। তার চোখ রক্ত গরম হয়ে ওঠে। রিচার্ড তেড়ে যায় ন্যাসোর দিকে। ন্যাসো ফেঁচেকা খেয়ে ঘাড় নাড়াতে থাকে দুপাশে বোকার মতো। ঠিক তখনই এলিজাবেথ ছাপিয়ে পড়ে রিচার্ডকে আঁকড়ে ধরে। হুড়মুড়িয়ে কান্নায় ভেঙে পড়ে সে। বলেই চলো, আমি আপনাকে ভালোবাসি রিচার্ড কার্নাট। আপনাকে এক পলকের জন্য হারাতে চাই না স্বামী। মরে যাব সত্যি যদি আপনি আমাকে ছেড়ে যান। আমি চাই আপনি আর কখনো ইতালি না ফেরেন, প্লিজ। পৈশাচিক ক্রোধে জ্বলে উঠেছিল রিচার্ড, কিন্তু সেই ক্ষিপ্ততা যেন হঠাৎই কোথাও বিলীনী হয়ে গেল বৃক্ষপটে ঝরে পড়া বৃষ্টির মতো শান্ত ধীরে ধীরে। তবুও রিচার্ড নিজেকে সহজে ভাঙতে দিল না। এলিজাবেথকে আলতো ভাবে সরিয়ে হনহনিয়ে উপরের দিকে চলে গেল রিচার্ড। ভেতরে কোথাও এক টুকরো শীতলতা ছড়িয়ে দিয়ে রিচার্ড চলে যেতে এলিজাবেথ হুড়মুড়িয়ে বসে পড়ল মেঝেতে। কান্নায় ভিজে গেল তার কঞ্চ। শাড়ির আঁচলে মুছে চোখের কোণ। ন্যাসো ধীরে ধীরে এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসলো এলিজাবেথের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে। এই কান্না করছেন কেন ম্যাম? প্রশ্নে যেন কান্নার তোর আরো বেড়ে গেল এলিজাবেথের। অঝরে কাঁদতে কাঁদতে বলল, ন্যাসো এই দুনিয়ার কেউ বুঝবে না আমার কষ্ট। সবার চোখে আমি দোষী। আমি খেলছি দুজন মানুষের জীবন নিয়ে, কিন্তু কেউ কি জানে যে মানুষটা আমাকে নিঃস্বার্থ ভালোবাসে? আমি তাকে কখনো ভালোবাসতে পারিনি, আর যাকে ভালোবাসি তাকেও নিজের করতে পারছি না। ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছি আমি এই গোলক ধাঁধায়। তো ধীরে ধীরে জিজ্ঞেস করলো, কেন পারছেন না? আমার অতীত সেটা বাধা হয়ে আছে আমাদের মাঝে। একটা রহস্যময় দেয়াল আমাদের মাঝে দাঁড়িয়ে আছে। যতবার কাছে যেতে চাই দেয়াল ঠেলে ফেলে দেয় আমাকে। ন্যাসো কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হয়তো বস জানে কিছু যা আপনি জানেন না, তাই মাঝে দেয়াল তৈরি করেছে। কিন্তু এতে তো উনি আমাদের মাঝে দূরত্ব বাড়াচ্ছেন। অভাগীর ভাগ্যে ভালোই বা কি হতে পারে? আমি চাই সে সামনে আনুক আমার অতীত। আমি মুখোমুখি হতে চাই, জানতে চাই আমার রক্তে খুনির রক্ত বইছে কেন, আমার ড্যাড কি করেছিলেন, কি রহস্য লুকিয়ে আছে আমার অতীতে। কিছুক্ষণ ভেবে গম্ভীর গলায় বলল, আমি সাহায্য করব আপনাকে ম্যাম, আপনার অতীতে ফিরে যেতে। আমি চাই না আপনার আর বসের মাঝে এমন দূরত্ব তৈরি হোক। এলিজাবেথ চকিত চাইল ন্যাসোর দিকে। সত্যি সত্যি বলছি, আমি আমার বসকে কখনো হাসতে দেখিনি। মানুষটা ভয়ঙ্কর, বেপরোয়া, মৃত্যুকেও তাচ্ছিল্য করে চলতো সব সময়। কিন্তু তাকে আমি বাঁচতে দেখেছি শুধু আপনাকে ঘিরে। আমি সেই ভয়ঙ্কর চোখ ভয় দেখেছি, আপনাকে হারানোর ভয়। ছটফট করতে দেখেছি, তাকে কাঁপতে দেখেছি শুধু আপনার জন্য। অন্ধকার ঘরে নিজেকে টর্চার করতে দেখেছি আপনার যন্ত্রণায় ভাগ বসাতে চেয়ে। আর এখন সচক্ষে দেখছি লোকটা কিভাবে পাগলের মতো ছুটছে আপনার অতীতকে মুছে দিতে।
কারণ তার পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নেই। আপনি তার একমাত্র শুদ্ধতা। নাসো কিছুক্ষণ চুপ করে থাকলো, চোখ নামিয়ে নিচু গলায় বলল, বস কিন্তু নারী প্রচারের ব্যবসায় নেই ম্যাম। সেদিন জঙ্গলে যখন আপনাকে ওইসব মেয়েদের ভিড়ে বস প্রথম দেখেছিল, সেদিন কিছু একটা ভেঙে গিয়েছিল তার ভেতর। তারপরেই সে সব ছেড়ে দেয়। এলিজাবেথ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে নাসোর দিকে। একটু থেমে নিঃশ্বাস নিল নাসো, চোখে যেন দূর অতীতের খোলা ছবি। কারণটা জিজ্ঞেস করলে আজও চুপ থাকে বস, কিন্তু সব প্রশ্নের উত্তর মুখে বলা লাগে না, কিছু উত্তর চোখেই লেখা থাকে। নিঃশব্দে ভয় গুটিসুটি মেরে রুমে ঢুকছিল এলিজাবেথ, কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত টানে কেঁপে উঠল তার শরীর। পিঠ ঠেকে গেল ঠান্ডা দেয়ালে। সামনে তাকাতে দেখতে পেল রিচার্ড, চোখে ঝলসানো লালসা। এলিজাবেথ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এত তাড়াতাড়ি রিচার্ডের দৃষ্টি বদলে যাবে তা কল্পনাও করেনি। সে শুকনো চোখ গেলে ধারা গালায় বলল, রিচার্ড আপনি না রাগ করেছিলেন? যেন ছটফটি উঠল। বিলম্বহীন জবাবে তৎক্ষণাৎ বলল, রাগ বইয়ের উপর রাগ তো বোকারা করে। এলিজাবেথের কপাল ভাঁজ পড়ে, অথচ রিচার্ডের হাত ততক্ষণে পাকিয়ে ধরেছে তার কোমর। গলায় খানিকটা কোমলতা এনে রিচার্ড বলল, বউয়ের সাথে রাগ করা মানেই লস। আমি সাকসেসফুল বিজনেসম্যান, লসের পথে পা দেই না কখনো। সবকিছু যেন কেমন ভেসে যাচ্ছিল এলিজাবেথের মাথার উপর দিয়ে। সেই কপালের ভাঁজ গুছিয়ে জিজ্ঞেস করল, লস মানে কি রকম লস? হঠাৎ রিচার্ডের ঠোঁট চাপা পড়লো এলিজাবেথের লাল চকচকে ঠোঁটে। এক তীব্র কামড়ে কেঁপে উঠল এলিজাবেথ। আহ! এই যে রাগ থাকলে কি পারতাম এমনটা করতে? রিচার্ডের চোখে খেলা করে এক তৃপ্তির শীতল তৃপ্তি। হতবাক এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগে নিজেকে আবিষ্কার করলো রিচার্ডের কোলে। টেরাস লাগোয়া ছোট্ট ক্যাবিনেটের ওকে বসিয়েছে রিচার্ড। একে একে বন্ধ করে দেয় সকল পর্দা। অতঃপর রিচার্ড এগিয়ে গেল ড্রয়ারের দিকে, হাত বাড়ালো একটি বেল্টের দিকে। ছোচের কোণে লেগে থাকা রহস্যমাখা এক বাঁকা হাসে, চোখে গোপনীয়তার ঘন কুয়াশা। এলিজাবেথ সুকঞ্চিত গলায় জিজ্ঞেস করল, কি করছেন কি? রিচার্ডের কণ্ঠে নেমে এলো গভীর এক হাসকি স্বর। বইয়ের উপর রাগ না রাখার বেনিফিটগুলো আজ প্র্যাকটিক্যালি দেখাবো। রেড। চোখ বুজে এলিজাবেথ শুধু শ্বাস নিতে থাকে। সময় যেন থেমে থাকে ঠিক সেই মুহূর্তেই। रेड इस्लाल यू आर माई माल आई एट माई हलाल प्यार हो गया तेरा नाल। হাসকি টোনে বলে হাতে বেল্ট পেঁচাতে পেঁচাতে এগিয়ে এলো রিচার্ড। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগে তার হাত পেঁচিয়ে জড়ালো সেই বেল্ট। জুবুথুবু হয়ে কাঁপতে শুরু করলো এলিজাবেথ। রিচার্ডের চোখে গভীর দৃষ্টি। রিচার্ড ধীরে ধীরে আরো কাছে আসে, ঠোঁটে ছায়া মেখে ফিসফিস করে বলল, आज আমি অসভ্য হব রেড, খুব করে হব। এলিজাবেথের ভয়ে চোখ বন্ধ করে ফেলে, শরীরটাকে শক্ত করে রাখে, কিন্তু কিছুই ঘটে না। ধীরে চোখ মিলে দেখে রিচার্ড দূরে দাঁড়িয়ে, বুকে হাত জড়ানো, ছোটে এক বাঁকা তৃপ্তির হাসি। ছি রেড, এত কিছু ভেবে ফেললে। লজ্জায় মাটির নিচে মিশে যেতে চায় এলিজাবেথ। রিচার্ড এগিয়ে আসে, বেল্ট খুলতে খুলতে বলল, এই রিচার্ড, কায়নাতের বাসর হবে একটু আলাদা, একটু অন্যরকম, যেখানে থাকবে শুধু তোমার সম্মতি। এই বলে এলিজাবেথের কোমর শক্ত করে চেপে ধরে নিচে নামিয়ে দেয়। চমকে উঠে এলিজাবেথ। রিচার্ডের মধ্যে এক পরিবর্তন দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সে। রিচার্ড খানিক বিরক্ত হয় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। এমনিতে ইদানিং তার মন মেজাজ খুবই খারাপ। এলিজাবেথকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এই বাল সর। রসগোল্লার মতো বিস্ময়ে বড় হয়ে যায় এলিজাবেথের চোখ। ছি, আমি তো আপনার বউ, আপনি আমাকে বাল বলছেন? সিগারেটের ছাই জেরে রিচার্ড হেসে বলল, বাবু সোনা ডাকলেও তো দোষ। শোনো মেয়ে, বাবু সোনা ডাকা মানে বিছানায় ডাকা না। মনটা একটু পরিশুদ্ধ করো আর স্বামীর মন বুঝে নিজেই বেডে আসতে শিখো। হতবাক হয়ে যায় এলিজাবেথ। এই লোকের সঙ্গে কথায় কখনো জিততে পারবে না। বাইরে দেখতে শক্ত, অথচ ভেতরে এক অসম্ভব ছোটকাটা মানুষ। এলিজাবেথ রাগে গজগজ করতে করতে হাঁটা দেয় দরজার দিকে। এলিজান। নিঃশ্বাস থমকে গিয়ে চকিতে পিছন ফিরল এলিজাবেথ তীব্র আকুলতায়। কি আছে এই ডাকে? এই শব্দগুলো যেন ডানা মিলে ছুটে আসে তার কর্ণকুহরে। সুখ পাখির মতো নরম পালকে ঘিরে ধরে তার মন। অস্বস্তির খোলস চাপিয়ে কোথা থেকে যেন এক আশ্চর্য রকমের ভালো লাগা গায়ে এসে বসে। কিন্তু এলিজাবেথের সেই সুখ স্নান রিচার্ডের চোখে ধরা পড়েনি কখনো।
এলিজাবেথ বরাবরের মতন হাজু পারল না এই ডাকে সারা না দিয়ে থাকতে। সুতীব্র আবেগের তাড়নায় গা কাঁপে, শরীরে মৃদু স্নিগ্ধ কম্পনে অস্পষ্ট স্বরে আওড়াল। হুম। রিচার্ডের কঞ্চনালী বেয়ে এক চলতে হাসির উদ্গীরণ ঘটল ছোটে। সে ভাবেনি এলিজাবেথ ফিরবে, প্রতি উত্তর করবে। সহসা এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো অভ্যন্তরে। অক্ষিপটে দ্বিধাহীন এক হয়ে দৃষ্টি বজায় রেখে বনিতাহীন বলল, আরেকবার বলো। কি? তখন যে বললে। এলিজাবেথ নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, কতবার বলবো এক কথা? রিচার্ড চাপুটে গলায় বলল। যতবার আমি চাই। না। টেড, আমি শুনতে চাচ্ছি। হঠাৎ এলিজাবেথের মাথার মধ্যে দুষ্টু বাঘ সেনারা হানা দেয়। উষ্ঠপুষ্ঠে খেলে গেল শয়তানি হাসে। সে লাজুকতায় নুয়ে পড়ে কিছুক্ষণ হাসপাস করে সবিনয়ে বলল, বলবো। রিচার্ডের স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবেড়, জানার আগ্রহবোধ অসীম। সে ছটফটিয়ে উঠল। প্লিজ। হঠাৎ বৃষ্টির মতো হঠাৎ করেই শক্ত হয়ে গেল এলিজাবেথের স্বর। সে রিচার্ডের চোখে চোখ দাঁতে ত্বচ চেপে শুধাল। আগত আশাহত জবাবে চোয়াল শক্ত হওয়ার বিপরীতে বাঁকা হেসে রিচার্ড অধরে সেই হাসি রেখে দুই পকেটে হাত দিয়ে টান টান হয়ে দাঁড়ালো। চোখে বিন্দুমাত্র অস্বস্তির লেশ মাত্র নেই। কণ্ঠনালী যেন চৈচুপুর আত্মবিশ্বাস আর আত্মজ্ঞানে রিচার্ড সন্নিকটে দাঁড়িয়ে থাকা তার ব্যক্তিগত নারীর দিকে তাকিয়ে পুরুষালী হাসকি টনে হিসিয়ে বলল, অফকোর্স আই উইল ফাক ইউ টু ওয়াইফি। ভরকে যায় এলিজাবেথ, লজ্জায় দুগাল রক্তে একেবারে গোধূলির রং যেন মেখে বসেছে ত্বকে। পা যেন জমে যায় মাটিতে। নত দৃষ্টিতে আটসাট হয়ে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। রিচার্ড ধীরে এগিয়ে আসে, আলতো করে হাত রাখে এলিজাবেথের লাল হয়ে ওঠা গালে। বুড়ো আঙুল মৃদু ঘর্ষণ ছুঁয়ে দিয়ে হিসিয়ে বলে ওঠে, আমাকে দেখে লজ্জা পাবে, আবার আমার কাছেই এসে সেই লজ্জা ভাঙবে রেড, কজ ইউ আর মাইন, মাই ফাকিং ডার্ক রেড। এলিজাবেথের তনুমন এক মুহূর্তে পুলকিত হয়ে উঠে। পেটে অজস্র প্রজাপতি পাখা মেলে দেয়। বুকের ভেতর ট্রিম ট্রিম শব্দ যেন বজ্র নিনাদের মতো বেজে চলেছে। এক বুক ভালোবাসায় ভরে যায় হৃদয়ের আকাশ। রিচার্ড আরো ঝুঁকে আসে, ঠোঁটের কাছাকাছি এসে বলে, সে অ্যাগেন রেড, সে অ্যাগেন ইউ লাভ মি। এলিজাবেথ আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটে চলে যায় সেখান থেকে। চোখে বিস্ময়, বুকে আকল, মনে একরকম অনিবার্য টান। খচখচ শব্দ, শুকনো পাতার উপর পা ফেলার জায়গাটা চারিপাশে যেন এক করুণ দীর্ঘশ্বাস লেগে আছে। জায়গাটা সরকারি গোরস্থান, মেয়েদের প্রবেশ সেখানে নিষেধ। লারা ভেতরে ঢুকে না, শুধু গেটের সামনে দাঁড়িয়ে থাকে, হাতে এক গুচ্ছ সাদা গোলাপ। প্রেমের সবচেয়ে প্রিয় ফুল ছিল সাদা গোলাপ। প্রথমে দৃষ্টি যায় নেম প্লেটটায়, প্রেম আহসান। চোখের পাতা কেঁপে উঠে লারার। আর সে আগের লারা নেই এখন। স্টাইলিশ ছায়া ফেলে গেছে সময়ের পেছনে। চোখের নিচে গাঢ় কালি, মুখে ক্লান্তির ছাপ। জেমসের বন্দিদশা থেকে আজ পালিয়ে এসেছে সে। এতদিন শরীরের ক্ষত শুকিয়েছে, মনটা শুকায়নি। আজ প্রেমকে দেখতে এসেছে লারা, শেষবারের মতন। শক্ত গোছের লারা আজ ক্ষণিকের জন্য নিজেকে ধরে রাখতে পারে না। চোখে নোনা জল জমে হচ্ছে, ছোট কাপে লারা দাঁড়িয়ে থাকে দূরে বাঁশের ঘেরা কবরটার দিকে তাকিয়ে। ওখানে শুয়ে আছে প্রেম চিরজীবনের জন্য। বৃষ্টিতে ভেজা বেড়ায় শ্যাওলার রং, যেতে না পারুক কাছে গলা ছিঁড়ে বেরিয়ে আসে হাহাকার। তুই বেইমান প্রেম, তুই কথা রাখিসনি। তুইও চলে গেছিস আমাকে ফেলে। তুইও দুনিয়ার সাথে হাত মিলিয়েছিস না। আমি তোকে আজও বন্ধু হিসেবে ভালোবাসি, আজও তোকে খুঁজি প্রেম। চিঠিতে যেসব শর্ত রেখে গিয়েছিলি আমি রাখতে পারিনি। আমি কাঁদছি প্রেম, খুব বাজেভাবে কাঁদছি, ভেঙে পড়েছি বুঝিস। তোকে দরকার আমার, ফিরে আয় না অফিসার। একবার শুধু হাত বাড়িয়ে দে, চোখের জলটা মুছে দে। যে দুঃখের কথা মাকে বলা যায় না, সে দুঃখের ওজন অনেক বেশি ভারী হয়। তুই তো জানতি আমার মা নেই, আমি এতিম, আমার সকল দুঃখের কথাও জানতি, তাও কেন একা ফেলে চলে গেলি হারামির বাচ্চা। আমি কার কাছে বলবো আমার দুঃখ, আর কে বা আছে আমার? বাচ্চাদের জবাব দিয়ে যা। তুই তো বলেছিলি সারা জীবন পাশে থাকবো, কুত্তার বাচ্চা, সেই কথা কেন দিয়েছিলি? সেটা রাখতে পারবি না? তুই মিথ্যা, তোর
অস্তিত্ব মিথ্যা, তোর সকল কথা মিথ্যা। কুত্তার বাচ্চা, আমাকে বাঁচার আশা দেখিয়ে আবারও মেরে ফেলেছিস তুই। খোদা তোকে কখনো মাফ না করুক। দাফন হোক তোর সকল মিথ্যা আশ্বাসের। তুই ফিরবি না কখনো। দাফন হোক সেই মিথ্যে আশার। তুই আজ শান্তিতে ঘুমোচ্ছিস মাটির নিচে, আর আমি দুনিয়ার আগুনে পুড়ছি। আমাকে আগুনে পুড়িয়ে তুই কিভাবে শান্তিতে ঘুমোচ্ছিস সারা? জবাব দে। এই এই প্রেম, তুই কি আমার মায়ের সাথেও হাত মিলিয়েছিস? সবাই মিলে একটা চুক্তি করেছিস না, লারাকে শক্ত থাকতে দিবি না? তবুও শুনে রাখ, আমি ভাঙবো না এত সহজে না। আমি লারা, শক্ত আমি, আগুন আমি। লারার আর কারো দরকার নেই এখন। লারা আজকের পর আর কোনো দিন কাঁদবে না, মরে যাবে তবুও কাঁদবে না। লারা, তোরা এই দুনিয়ায় পাথর বানিয়ে দিয়েছিস লারাকে। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম তারাই আমাকে ফেলে দিয়েছে। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে লারা। চোখের জল গড়িয়ে পড়ে মাটিতে। তার নোনা জলে ভিজে ওঠে সেই নিষিদ্ধ ভূমি। হাতে ধরা সাদা গোলাপগুলো নিঃশব্দে রেখে দেয় মাটির উপর। ঝাপসা চোখে সবকিছু আবছা লাগছে, ঝাপসা চোখে সবকিছু আবছা লাগছে। চেনা গন্ধ যেন আজ অচেনা। পাগলিনী হয়ে উঠে সে শুকনো পাতাগুলো এক এক করে সরিয়ে জায়গাটা পরিষ্কার করে। তারপর আঙুল দিয়ে কাপা হাতে মাটিতে লিখল, মৃত্যুই সুন্দর, মৃত্যুতে মানুষের মন কাড়ে, মৃত্যুতেই মায়া বাড়ে। লারার মনে হয় এই লেখার নিচে প্রেম সে আছে। হয়তো প্রেমই লিখে গিয়েছিল কথাগুলো অভিমানে। নিশ্চয়ই লেখার সময় হেসে হেসে লিখেছিল ছেলেটা। সে তো সবসময় হাসত। ভেতর যত কষ্টই থাকুক, প্রেমের মুখে ছিল সে চিরচেনা হাসি। এই ভাবনায় লারার বুকের ভেতর ঘূর্ণিঝড় ওঠে। একটা কাল বৈশাখী সে উপুর হয়ে পড়ে লেখাটার উপর। জড়িয়ে ধরতে চায় প্রেমকে, শক্ত করে মিশিয়ে নিতে চাইল একদম পাঁজরের সাথে। লারা হাউ মাউ করে কাঁদে। অফিসার রে, ফিরে আয় না, তোর মৃত্যু আমায় কাঁদাচ্ছে, আমি খুব কাঁদছি। আমার মায়ের মৃত্যুর সময় বুঝিনি, তুই বুঝিয়ে দিলি হারানো কাকে বলে। তোকে হারিয়ে বুঝলাম তুই আমার জীবনের একমাত্র যত্ন ছিলি। তোর সাময়িক উপস্থিতিই আমায় স্বপ্ন দেখিয়েছিল হাজারো বছরের। আজ তুই নেই, যত্ন নেই, স্বপ্ন নেই, আমি ভালো নেই প্রেম, একটুও ভালো নেই। জীবনে প্রেম না থাকলেও বন্ধুত্ব ছিল, আজ সেটাও নেই। দেখ, আমি একেবারে শূন্য। আমার জীবনে প্রেম নেই, তুই নেই, দুটো প্রেমই আমি হারিয়ে ফেলেছি একসাথে। ফিরে আয় প্রেম। প্রেম, তুই তো একসাথে সমুদ্রের পাড়ে হাঁটতে চেয়েছিলি, আমাদের একসাথে হাঁটা হলো না। এখনো সময় আছে, ফিরে আয় প্রেম। একটুও বকবো না আমি, একসাথে হাঁটবো দুজনে হাতে হাত ধরে। আমি তোর লাশটা কেন দেখতে পেলাম না প্রেম? চিৎকার করে কাঁদে লারা। কিসের এত অভিমান ছিল আমার ওপর? আমি তো তোরই ছিলাম প্রেম, আজও আছি তোর কবরের পাশে বসে, শুধু একটু কাঁদার সুযোগ নিয়ে দেখ না প্রেম। আমার তো আর কেউ নেই। ওই লোকটা যে নিজেকে আমার বাবা বলে, সে তো মানুষ না, সে নরপিচাস। বন্দি করে রেখেছিল আমায় কয়েদির মতো। তুই জানলে কাঁদতি প্রেম, কষ্ট পেতি, ছুটে যেতে আমাকে মুক্ত করে আনতে। তোর আমার যাত্রাটা আর একটু দীর্ঘ হলো না কেন? একটু সময়, একটু ধৈর্য যদি দিতিস, আমি পালিয়ে যেতাম তোকে নিয়ে, তোর হাতে হাত রাখতাম, ছড়তাম না মরিচিকার পিছিয়ে। কিন্তু তুই চলে গেলি, আর তোর এই মৃত্যু আমায় কাফন ছাড়াই দাফন করে দিল প্রেম। লারা ফোপাতে থাকে। একটু পর পর ধরফড়িয়ে উঠেছে আড়ষ্ট কায়া। ঝুরঝুরে মাটি থেকে নাক টেনে ঘ্রাণ নেয়। কণ্ঠ বুঝে এলো কান্নায়। ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, লারা তোমরা সবাই আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি হারিয়ে ফেলেছি বাঁচার ইচ্ছে শক্তি। আমি তো বেশি কিছু চাইনি এই দুনিয়ার কাছে। একটু সুখ আর একজন অরাধ্য পুরুষ চেয়েছিলাম। সেই স্বার্থপর জানোয়ারের বাচ্চা অমানুষত্বের ভরা দুনিয়াটা আমাকে তাও দিল না। শেষ পর্যন্ত আমার প্রেমকেও কেড়ে নিল আমার কাছ থেকে। ক্ষণিকের এই জীবনে কেউ কষ্ট পেতে আসে না, তাও প্রকৃতির একই নিয়ম। কেড়ে নেওয়ার মাঝে কি শান্তি আছে? যারা কাটতে জানে তারা কি কখনো হারানোর যন্ত্রণা অনুভব করেছে কখনো? মাথা তোলে, চোখে জল, বুক ভরা হাহাকার। স্বচ্ছ নীল আকাশের দিকে তাকে গলাছে চিৎকার করল, সবাই কাঁদিয়েছে আমাকে। হে মিত্র, তুই শুধু একবার পাশে দাঁড়া, সবাইকে কাঁদিয়ে ছাড়বো আমি। আহাজারি করতে করতে খামছে এক টুকরো মাটি তুলে নেয় লারা।
মুঠো করে চেপে ধরে বুকের সাথে। এই মাটিতেই তো প্রেম মিশে আছে, এই মাটির গন্ধেই তার জীবন ছিল একদিন। লারা চায় এই মাটির গভীরে ঢুকে প্রেমকে ছুঁয়ে থাকতে। লারা আজ কাঁদে, খুব করে কাঁদে, কারণ আজ তাকে থামানোর কেউ নেই, আর কেউ নেই যে পাশে বসে হেসে বলবে, ডোন্ট ক্রাই লারা জানস, আমি আছি তো। সেই গালের জল, সেই হাসি সব হারিয়ে গেছে। চিৎকার করে কাঁদে লারা। এই দুনিয়ায় কাউকে মাফ করব না আমি। এই তোমরা আমাকে প্রতিবার যেভাবে ভেঙে দিয়েছো, সেই আঘাত আমার রুহ পর্যন্ত পৌঁছে গেছে। আমি এতিম বলে কি সব হারাতে হবে? মানে বলে কি ভালোবাসা থাকবে না? আমি আর কাউকে আমার করব না। আর না, পৃথিবীর সমস্ত মানুষকে ছাড়া থাকার ক্ষমতা প্রকৃতি আমাকে দিক।